কি অবস্থা সবার? অ্যানিমেশনস চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের আমরা দ্য বিগিনিং আফটার দ্য এন্ড এর চতুর্থ এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতেই আমরা আর্থারকে দেখতে পাই। তোমাদের হয়তো মনে আছে শেষ এপিসোডে সিলভিয়া আর্থারকে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। এই জঙ্গলে আসার সাথে সাথেই আর্থার কোনো একটা বাচ্চা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায়। আর্থার তখন বুঝতে পারে তার আশেপাশে নিশ্চয়ই কেউ একজন আছে। আর্থার তখন তার পায়ের এনার্জি বা মানা ব্যবহার করে দৌড়ে সেই মেয়েটিকে খুঁজতে থাকে। এরপরে আর্থার একটা গাছের উপর উঠে পড়ে। ওই গাছের উপর থেকে আর্থার দেখতে পায় বেশ কয়েকজন ডাকাত একটা ছোট্ট এলফ মেয়েকে কিডন্যাপ করছে। তারা এই মেয়েটাকে মূলত বিক্রি করতে চায় একটা দাস হিসেবে। এই কারণে তারা এই মেয়েটাকে তাদের গাড়ির মধ্যে রেখে দেয়। এটা দেখে আর্থারের মনে পড়ে তাদের উপরে ডাকাতরা আক্রমণ করেছিল। তাদের উদ্দেশ্য কিন্তু এইরকমই ছিল। তারাও কিন্তু বলছিল বাচ্চা আর মেয়েদের যেন ক্ষতি না হয়, কারণ তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তাদের দাম অনেক বেশি কমে যাবে। তো এই জিনিসগুলো দেখেই আর্থারের এখানে অনেক বেশি রাগ হয়। এখানে আর্থার তো চাইছিল সরাসরি তাদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলতে। তবে আর্থার তখন সিলভিয়ার কথা মনে পড়ে যে নিজের নেগেটিভ ইমোশনকে কখনোই জিততে দিও না, যে কারণে আর্থার এখানে নিজের উপর কন্ট্রোল রাখে। আর্থার তখন তাদের ফলো করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আর্থার ভাবতে থাকে তাদের উপর আক্রমণ করার কথা। তবে আর্থার এখানে তাদের উপর আক্রমণ করে না, আরো কিছুটা সময় অপেক্ষা করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। আমরা দেখতে পাই এই ডাকাতদের গাড়ি যে প্রাণীগুলো টানছিল সেটা অনেকটাই নেকড়ে টাইপের কিছু একটা ছিল। সাধারণত এইসব প্রাণীরা মানুষের সাথে মেশে না, তারা মানুষ দেখলেই তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তবে আর্থার দেখতে পাই এই সকল প্রাণীদের গলায় এক ধরনের ম্যাজিক্যাল বেল্ট লাগানো আছে, আর এই বেল্ট গুলোর সাহায্যে মূলত এই সকল প্রাণীদের কন্ট্রোল করা হচ্ছে। আর্থার তখন এই সকল প্রাণীদের উপর বেশ কয়েকটা পাথর ছুঁড়ে মারে। এই কারণে এই প্রাণীগুলো তখন এখানে অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ডাকাতদের একজন এই প্রাণীগুলোর কাছে এসে তাদেরকে মেরে শান্ত করার চেষ্টা করে। তবে পেছন থেকে আর্থার এসে তার মানা পাওয়ার দিয়ে এই লোকটার উপর আক্রমণ করে। এরপর আর্থার এই লোকটা ছুরি নিয়ে নেয়। কিছুক্ষণ পর দ্বিতীয় লোকটা আসে। তখন আর্থার হঠাৎ করে তার পিছনে গিয়ে তার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। এই সকল চিৎকার চেঁচামেচি শব্দ শুনে 3 নাম্বার ব্যক্তি এখানে চলে আসে। আর্থার তখন সেই ছুরিটা দিয়ে তার পায়েও একটা কাট লাগিয়ে দেয়। তখনই চতুর্থ ব্যক্তি অর্থাৎ তাদের লিডার সেই গাড়ির মধ্য থেকে বের হয়ে আসে। তৃতীয় ব্যক্তিটি তখন তাদের লিডারকে বলে এই ছেলেটা আসলে একটা মেয়ে, তাই তার সাথে সাবধানে ফাইট করুন। তাদের লিডার তখন চিন্তা করে আরে বাহ, সোনার ডিম পাড়া হাঁস নিজেই আমার কাছে চলে এসেছে, আমি তাকে একদম মেরে ফেলবো না, তাকে বিক্রি করলে আমি অনেক বেশি টাকা কামাতে পারবো। এরপরে এই লোকটা আর্থারকে বলে আরে বাচ্চা এখন শান্ত হয়ে যাও, আমার তো মনে হচ্ছে আমি এই মেয়েটার চেয়ে তোমার দাম বেশি ভালো পাবো। যাই হোক, এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই এই ডাকাতদের লিডার অনেক ভালো ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে পারতো। যেহেতু আর্থার ছোট ছিল এই কারণে আর্থার প্রথমে তার সাথে তেমন কিছুই করতে পারছিল না। এই লোকটা আর্থারকে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সে আর্থারের পা ধরে তাকে উপরে তোলে। আর্থারকে উপরে তোলার পর সে আর্থারকে দেখতে থাকে। তবে তখনই আর্থার এই লোকটার পায়ে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে এই ডাকাতদের লিডার প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তখন আর্থারকে বলে আমি এখন আর তোমাকে জীবিত ধরার চেষ্টা করব না, আমি তোমাকে একদম মেরে ফেলবো। এরপর আমি তোমার বডিকেই বিক্রি করে দিব। আর্থার তখন তার কাছে থাকা সেই ছুরিটা ওই লিডারের দিকে ছুঁড়ে মারে। সেই ছুরিটা তখন তার পেছন দিক দিয়ে গিয়ে সেটা ঘুরে এসে সরাসরি তার কপালের মধ্যে ঢুকে যায়। এই কারণে এই লিডারটা এখানে মারা যায়। এরপরে আর্থার সেই তৃতীয় লোকটার কাছে যায়। এই লোকটা এখানে মারা যায়নি, এই লোকটা এখানে আর্থারের কাছে তার জীবন ভিক্ষা চাইছিল। আর্থার তখন বলে এমনিতেই সেই এলফ মেয়েটা তোমাদের কাছে তার জীবন ভিক্ষা চাইছিল, তাই না? তোমরা কি তাকে ছেড়ে দিয়েছিলে? এরপরে আমরা দেখতে পাই আর্থার তাকে মেরে ফেলে। এদের সবাইকে মেরে ফেলার পর আর্থার সেই এলফ বাচ্চাটার কাছে যায় এবং এই বাচ্চাটাকে মুক্ত করে দেয়। এই বাচ্চাটা তখন আর্থারের হাতে কিছুটা আঘাত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর্থার তখন বুঝতে পারে বাচ্চাদের কাছে এরকম জিনিস খুবই নরমাল, আর বাইরে যে ডেড বডি গুলো পড়ে আছে সেগুলো যদি বাচ্চাটা দেখে তাহলে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে। আর্থার তখন সেই সকল ডেড বডি গুলো লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটা যখন বাইরে বেরিয়ে আসে তখন আর্থার তাকে বলে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের দেখা উচিত না। এই বাচ্চা মেয়েটা তখন আর্থারকে বলে আরে তুমি তো নিজেও বাচ্চা। যাই হোক, এরপরে এই মেয়েটা আর্থারকে জিজ্ঞেস করে ওই ডাকাতদের কি হয়েছে। আর্থার তখন বলে ওই ডাকাতদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই কারণে তারা এখান থেকে চলে গেছে। তবে তুমি চিন্তা করো না, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ আছো। এরপরে আর্থার তার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তবে এই এলফ মেয়েটাও আর্থারকে আটকে দেয়। আসলে এই এলফ মেয়েটা এখানে একা একা থাকতে বেশি ভয় পাচ্ছিল। সে আর্থারকে তার সাথে যেতে বলে। আর্থার তখন বলে একজন এলফের কাছে তো জঙ্গল অনেক নিরাপদ একটা জায়গা, তাই না? তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? এই এলফ মেয়েটা তখন চিন্তা করতে থাকে আরে তুমি একটা মেয়েকে এইভাবে জঙ্গলের মধ্যে রেখে চলে যেতে পারো না, তাই না? যাই হোক, এরপরে আর্থার এই মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করে আর এই মেয়েটার তার নাম বলে তেসিয়া। এরপরে তেসিয়া এই গাড়ির সাথে বাঁধা এই জন্তুগুলোকে মুক্ত করে দিতে বলে। আর্থার তো এখানে ভয় পাচ্ছিল। আর্থার ভাবছিল
হচ্ছিল এই জন্তুগুলোকে মুক্ত করার সাথে সাথেই তারা হয়তো তাদের উপরে আক্রমণ করবে। তবে এই জন্তুগুলোকে মুক্ত করে দেওয়ার পর দেখা যায় এরা তাদের কোনো ক্ষতি করে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই আর্থার এই মেয়েটার সাথে মেয়েটার বাড়ির দিকে যেতে থাকে। এমনিতে আর্থার যেদিকে যাচ্ছিল এই মেয়েটার বাড়ি তার উল্টো দিকে ছিল, কিন্তু তারপরেও আর্থার তাকে সাহায্য করার জন্য তার দিকে যেতে থাকে। যেতে যেতে একটা পর্যায়ে আর্থার সেখানে কিছু একটা রান্না করে এবং এই মেয়েটাকে খেতে দেয়। এই খাবারটা খাওয়ার পর তেসিয়ার একদমই ভালো লাগে না। আর্থার তখন বুঝতে পারে যে বাচ্চারা আসলেই এরকম ব্যবহার করে। আর্থার তখন তেসিয়াকে বলে এই খাবারটা তোমার ভালো লাগুক কিংবা না লাগুক, তারপরেও তোমাকে খাবারটা খেতে হবে। এই কথাটা বলার সাথে সাথেই আর্থার রিয়েলাইজ করে যে সে এখন সিলভিয়ার মতো করে কথা বলতে শুরু করছে। কারণ আর্থার যখন প্রথমবার সেই গুহার মধ্যে গিয়েছিল তখন সিলভিয়াও কিন্তু তাকে এই কথাই বলেছিল। যাই হোক, তেসিয়া এখন আর্থারকে বলে আমি মিষ্টি কিছু একটা খেতে চাই। আর্থার তখন চিন্তা করে এই মেয়েটার সাথে থাকলে আমি অনেক কিছুই শিখতে পারবো, আমি জানতে পারবো যে একজন বাচ্চার মতো করে কিভাবে থাকতে হয়। যাই হোক, এরপরে তেসিয়া আর্থারকে জিজ্ঞেস করে যে তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো। আর্থার তখন বলে আমি আমার মা বাবার সাথে কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, তবে মাঝ রাস্তায় আমি হারিয়ে যাই। তেসিও তখন বলে আমিও তো হারিয়ে গেছি, তার মানে তুমি আর আমি একই রকম হয়ে গেছি। এরপরে তেসিয়া আর্থারকে বলে আমি এই জঙ্গলে আমার দাদা আর আমার কেয়ারটেকারের সাথে থাকি। এরপরে আবারও তারা জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করা শুরু করে এবং কিছুটা সামনে গিয়ে তারা জোনাকি পোকা টাইপের কয়েকটা পোকা দেখতে পায় এবং এই পোকাগুলোর সাথে এখানে তেসিয়া খেলতে থাকে। এই সব কিছু দেখে আর্থার চিন্তা করে তাহলে বাচ্চারা আসলে এভাবে খেলাধুলা করে। যাই হোক, এরপরে তেসিয়া আর্থারকে বলে একবার আমার মানা এরোপ্লেন হয়ে গেলে আমিও ট্রেনিং করা শুরু করব, তখন আমার জন্য আলাদা একটা ট্রেনারের ব্যবস্থা করা হবে। সেই ডাকাতদের মেরে ফেলার পর যে সকল প্রাণীদেরকে তারা মুক্ত করেছিল তাদের মধ্যে একটা প্রাণী আর্থারদের ফলো করতে থাকে। যাই হোক, এরপরে দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা তারা একটা তাঁবু খাটিয়ে সেখানে থাকে। রাতের বেলা আর্থার আশপাশ থেকে সেই সকল জন্তুদের অনেক শব্দ শুনতে পাচ্ছিল। আর্থার তখন চিন্তা করে এই জন্তুদের ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি, আমার উচিত ছিল তাদেরকে তখনই মেরে ফেলা। যাই হোক, আর্থার তখন তেসিয়াকে সেই তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাতে বলে। এরপরে আর্থার সিলভিয়ার দেওয়া সেই ক্রিস্টাল টাইপের জিনিসটাকে দেখতে থাকে, যেটাকে সে একটা ফেদার বা পাখা দিয়ে মুড়িয়ে রেখেছিল। আর্থার তখন ভাবতে থাকে সিলভিয়া আসলে আমার কাছে কি চায়। তেসি সেই তাঁবুর মধ্যে ঘুমোতে গেলেও একটু পর পর সে বাইরে বেরিয়ে আসছিল আর আর্থারকে বলছিল বাইরে থাকা নিরাপদ না, তুমি ঘরের মধ্যে চলে আসো। যদিও আমার দাদা আমাকে বলেছিল যেন আমি কখনোই কোনো ছেলের সাথে না থাকি, তবে আমি এই জিনিসটা আমার দাদার কাছ থেকে লুকাতে পারি। তেসিয়ার মুখে এই সকল কথা শোনার পর আর্থার বুঝতে পারে তেসিয়া মূলত এখানে একা একা থাকতে ভয় পাচ্ছে। যাই হোক, এরপর আর্থারও সেই তাঁবুর মধ্যে যায়। সেই তাঁবুর মধ্যে যাওয়ার পর তেসিয়া আর্থারকে বলে এমনিতে আমি মানুষদেরকে মোটেও বিশ্বাস করি না, কারণ আমাদের গ্রামে বলা হয় মানুষরা অনেক বেশি খারাপ হয়, তারা একই সাথে 4-5টা বিয়ে করে। এসব কথা শুনে আর্থার অনেক বেশি অবাক হয়ে যায়। আর্থার তখন বলে খারাপ বলতে আসলে কি বোঝায়, তুমি কি সেটা জানো? তেসিয়া তখন বলে না, আমি জানি না। এসব বলতে বলতে তেসিয়া সেখানেই ঘুমিয়ে পড়ে। তেসিয়া যখন ঘুমিয়ে যায় তখন আর্থার চিন্তা করে আচ্ছা তাহলে একটা ছোট বোন তার বড় ভাইদের এভাবেই বিরক্ত করে। যাই হোক, দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সকাল হয়ে যাওয়ার পর তারা আবারও তাদের জার্নি শুরু করে। তারা বিভিন্ন ডেঞ্জারাস জায়গা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় আর্থার বুঝতে পারে যে তেসি এখন তাকে বিশ্বাস করতে শুরু করছে। যাই হোক, যাওয়ার সময় আমরা দেখতে পাই আর্থারের যে মানা কোর আছে সেটা এখানে হঠাৎ করেই প্রচন্ড পরিমাণে ব্যথা হতে শুরু করে। তেসিয়ে তখন দ্রুত কিছু হাড় খুঁজতে যায় যেন আর্থারের ব্যথাকে সে কম করতে পারে। তবে আর্থারের অবস্থা এখানে ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে। তখনই সেখানে সেই জন্তুটা চলে আসে, যে জন্তুটা এতক্ষণ তাদেরকে ফলো করছিল। এই জন্তুটা এখানে মুখে করে একটা প্রাণীকে নিয়ে আসছিল। এই জন্তুটা এখানে এই প্রাণীটাকে রেখে এখান থেকে চলে যায়। তেসিয়া তখন এখানে এসে বলে আমরা যেহেতু এই প্রাণীটাকে সাহায্য করছিলাম এই কারণে এই প্রাণীটাও আমাদেরকে সাহায্য করছে। রাতের বেলা আমরা দেখতে পাই তারা দুজন মিলে এই প্রাণীটার মাংস খেতে থাকে আর এই প্রাণীটার মাংস তাদের দুজনের কাছেই অনেক বেশি ভালো লাগে। তেসিয়া এখানে বেশ কয়েকটা মাশরুমও নিয়ে আসছিল। এই সকল মাশরুম তারা প্রায় খায়। তবে এই মাশরুমটা খাওয়ার পর আর্থারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, মানে খুব বাজেভাবে আর্থারের পেট খারাপ হয় এখানে। যাই হোক, সেই রাতের বেলা আমরা দেখতে পাই তেসিয়া এখানে মানুষ আর ডর্ফদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। তবে এই সকল কথা শুনতে শুনতে আর্থার এখানে ঘুমিয়ে যায়। আর্থারকে এভাবে ঘুমাতে দেখে তেসিয়া বলে দেখে তো মনে হচ্ছে আমি আর্থারের চেয়ে অনেক বেশি বড়। যাই হোক, পরের দিন তারা আবার তাদের যাত্রা শুরু করে। এখানে আর্থারের সেই মানা করে আবার প্রচন্ড পরিমাণে ব্যথা হতে শুরু করে। কিছুক্ষণ পর তেসিয়া আর্থারকে জিজ্ঞেস করে যেহেতু আমরা দুজন এখন বন্ধুর মতো হয়ে গেছি এই কারণে আমি তোমাকে আর্থারের পরিবর্তে আর্থ বলে ডাকতে পারি, মানে বন্ধুরা তো নামকে শর্ট করেই বলে তাই না? আর এখন যেহেতু
যেহেতু আমরা বন্ধু তাই আমি তোমাকে আর্থ বলে ডাকতে চাই। আর্থার তখন তাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেভাবে ডাকতে চাও তুমি সেভাবেই ডাকতে পারো। কথাটা শোনার পর তেসি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তেসিয়া ভাবতে থাকে সে হয়তো প্রিন্স বা রানী হয়ে গেছে, এই কারণে আর্থার তাকে এত বেশি সম্মান করছে। যাই হোক, বেশ কিছুটা সময় সামনে যাওয়ার পর তারা একটা অদ্ভুত জায়গার সামনে চলে আসে। বেসিক্যালি তারা একটা গাছের সামনে চলে আসে, আর এই গাছটার মধ্যে একটা পোর্টাল ছিল। এই পোর্টালকে দেখে তেসি অনেক বেশি খুশি হয়ে যায়, আর তেসি এই পোর্টালের মধ্যে ঢুকে পারে। এরপর সে আর্থারের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে তুমিও আমার সাথে আসো। তারা যখন এই পোর্টালের মধ্যে ঢুকে তখন তারা আলাদাই একটা দুনিয়ায় চলে যায়। এখানকার সবকিছু অনেক বেশি অদ্ভুত ছিল। এখানে সবকিছু মোটামুটি গাছ দিয়েই তৈরি করা হয়েছিল, আর প্রত্যেকটা গাছ একে অপরের সাথে কানেক্টেড ছিল। মানে এই সিনটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা বলে বোঝানো সম্ভব না। যাই হোক, এখানে আর্থারের সেই মানা করে আবার প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল, এই কারণে আর্থার মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে এলসের সেনাবাহিনীর মতো কিছু একটা চলে আসে এবং তারা এসেই আর্থারকে ধরে ফেলে। আর্থার তখন তেসিয়ার দিকে তাকায় এবং তেসিয়াকে বলে তেসিয়া আমাকে বাঁচাও। তবে আর্থার দেখতে পায় তেসি এখানে প্রচন্ড পরিমাণে সিরিয়াস হয়ে তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ হয়তোবা তেসিয়া তাকে ধোকা দিয়েছে বা তেসি ইচ্ছে করে আর্থারকে এই জায়গাটায় নিয়ে এসেছে। তবে তেসিয়ার আসল উদ্দেশ্যটা কি আমরা এই এপিসোডে জানতে পারি না। তেসিয়ার আসল উদ্দেশ্য আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, পরবর্তী এপিসোড 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।